নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়। নতুন রূপে সেজেছে কাশিয়ানীর ঠাকুরবাড়ি। টুঙ্গিপাড়ার আয়োজনও সম্পন্ন। গোয়েন্দাদের কৌশলকেও হার মানায় চোর চক্র। চুরির আগে করা হয় রেকি। সারা দেশে কাজ করছে ২০ জনের একটি দল। পুলিশের জালে আটক ২। রমজানে বিনামূল্যে ভোগ্য পণ্য দেওয়ার কথা বলে চট্টগ্রামে কুলসুমার পরিবর্তে ৩ বছর ধরে কারাগারে মেনু। আছে কারা কর্তৃপক্ষের গাফিলতিও, বলছেন আইনজীবী। সাকিব বেতনভুক্ত খেলোয়াড়, সো সাকিব কেন বলবে, এই কোশ্চেনটা আসতেই পারে। আসছে কি জন্য সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। প্লেয়াররা যে বুঝতে পারতেছে যে আমাদের আস্থার যে সর্বোচ্চ জায়গা সেটাই নড়বড়ে অবস্থায় হয়ে যাচ্ছে। বিসিবির ওপর আস্থাহীনতার জন্যই সংকটে দেশের ক্রিকেট। বোর্ডের বিরুদ্ধে সাকিবের মন্তব্যে মাশরাফির সমর্থন। দিনে দিনে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ৯ মাসের রেকর্ড ছাড়িয়েছে। ২৫,০০০-এর বেশি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৩৫,০০০। মারা গেছেন ১৮ জন। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখা দিলে পরামর্শ নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। সবখানে অসচেতনতা আর স্বাস্থ্যবিধি মানার শিথিলতার এবার মাসুল দিচ্ছে বাংলাদেশ। ৩০ জুন ২০২০-এর পরে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৫,৯৫৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা শনাক্ত হয়েছে ৩,৫৫০ জনের দেহে। ফেব্রুয়ারিতেও যেখানে আক্রান্তের হার ছিল ৫% নিচে, সেখানে ৩ সপ্তাহ ব্যবধানে শনাক্তের হার ঠেকেছে ১৩.৬৯%। এদিন করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৮ জনের। রোগী বাড়ছে, তাই ভিড়ও বাড়ছে হাসপাতালগুলোতে। শ্বাসকষ্ট না হলে ঘরে বসেই চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আক্রান্ত হয়ে যদি শ্বাসকষ্ট বেশি হয় তাহলে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং প্রয়োজন হলেই হাসপাতালে ভর্তি হবেন। মৃদু বা মাঝারি উপসর্গ নিয়ে অযথা হাসপাতালে এসে ভিড় না করে ঘরেই থাকুন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা এই করোনার লাগাম টানতে এখনই কঠোর সিদ্ধান্ত নিতে হবে। সীমিত লকডাউন, যেটা ইকোনমিকে কম ক্ষতি করবে, এবং অনেক বেশি টেস্ট করে যারা অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে ওদেরকে আইসোলেট করে ফেলতে হবে। এই দুইটা অ্যাকশনই হচ্ছে এখন প্রায়োরিটি অ্যাকশন। ১১৮টি আরটিপিসিআর ল্যাব, ২৯টি জিন এক্সপার্ট ও ৭২টি র্যাপিড অ্যান্টিজেন সহ ২১৯টি পরীক্ষাগারে এখন করোনা পরীক্ষা করা হচ্ছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই পরীক্ষায় বিশৃঙ্খল দশা। নমুনা দিতে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। নেই স্বাস্থ্যবিধির বালাই। কাউন্টারগুলোতে ভিড় করছেন সাধারণ রোগী বা তাদের স্বজনরাও। এই ভোগান্তির মধ্যেই পরপর কয়েকদিন টেস্টে ভিন্ন ভিন্ন রিপোর্টের নজির মিলেছে। আতিকুর রহমান তামালের রিপোর্ট। করোনা টেস্ট করাচ্ছে, করোনা টেস্ট করানোর জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছেন করোনার উপসর্গধারীরা। এটা মূলত টাকা জমা নেওয়ার কাউন্টার। না, এরকম আলাদা কোনো লাইন নেই আমাদের। নমুনা দিতে সকাল ৯টায় আসতে বলা হলেও সংগ্রহ শুরু হয় বেলা ১২টায়। এই ভোগান্তির জন্য সাইনবোর্ড লাগিয়ে দিলে সমস্যা কোথায়? করোনা রোগী যারা, এরা তো সম্ভাব্য উপসর্গ আছে বলেই আসে, তাদেরকে এখানে ১.৫-২ ঘন্টা ঘুরাচ্ছে। এটা করোনার বুথ। এখানকার অবস্থা আরো ভয়াবহ। ৭২ ঘন্টা পরে এই রিপোর্টটা নিয়ে কি করব? এখানে নাম্বার দিয়েছে, কোনো সিস্টেম নেই। হাসপাতালের পরিচালক বলছেন তিনি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন। আমার নলেজে আমি ওটা বুঝতে পেরেছি না, কারণ ওটা আলাদা করতে হবে, ওটা আলাদা, অবশ্যই আলাদা করতে হবে। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো পরপর কয়েকদিন টেস্ট করে ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়ার নজিরও কম নয়। ১৭ তারিখ টেস্ট করাই, ১৮ তারিখ রেজাল্ট দেয় পজিটিভ আসে, আবার ২০ তারিখ টেস্ট করাই, ২১ তারিখ আসে নেগেটিভ। এই মহামারী ঠেকাতে কোভিড পরীক্ষায় এখনো কেন শতভাগ শৃঙ্খলা ফিরছে না, সেই প্রশ্ন ছিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের কাছে। আগে যখন নেগেটিভ হয়েছে, এটা তো ইনকিউবেশন পিরিয়ড ১৪ দিন, তো যখন নেগেটিভ হয়েছে তার ইনকিউবেশন পিরিয়ডটা শেষ হয়নি। ভাইরাল লোড বেশি হবে তখন তার পজিটিভ হবে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য হলো, স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় একই রিয়েজেন্ট ব্যবহার করে নমুনা সংগ্রহ ও পরীক্ষা মনিটরিং করা উচিত। এক এক প্রতিষ্ঠান এক একটা ফলো করে, এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে একটা সমন্বয় তৈরি করা, এটা হলো এর একটা সমাধান। টেস্ট নিয়ে এমন ধোঁয়াশা ও বিশৃঙ্খলা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।
ফ্রান্সে করোনা মোকাবিলায় লকডাউন করা এলাকায় স্বাস্থ্যবিধি মানার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশটিতে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও টিকাদান কার্যক্রম চলবে বলেও জানান তিনি। লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে প্রথম ধাপে আইসিইউতে ইল-দে-ফ্রান্সে রোগী ভর্তির তুলনায় এখনকার ধাপে এসে আইসিইউতে রোগী ভর্তি অনেক বেশি বেড়েছে। সেই সাথে আক্রান্তের সংখ্যা সপ্তাহের কোনো দিন কিছুটা কমলেও কখনো কখনো তা দ্বিগুণের বেশি হচ্ছে। এমন অবস্থায় মাসব্যাপী 16টি ডিপার্টমেন্টে লকডাউনের চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে। প্রথম দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিছুটা কমলেও এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অনেক বেড়েছে। রাজধানী প্যারিসের বিভিন্ন পয়েন্টে তারা মানুষজন স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য সুরক্ষা মানছেন কিনা তা তদারকি করছেন। এদিকে এখন থেকে সপ্তাহের ছুটির দিনও ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। একই সাথে তিনি 16টি ডিপার্টমেন্টে লকডাউন চলাকালীন সময়ে মানুষকে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা মানার জন্য আহ্বান জানিয়েছেন। Pour que toutes les personnes qui parfois se sont découragées, n'ont pas réussi à avoir les rendez-vous. এবারের লকডাউনে 10 কিলোমিটার মধ্যে চলাফেরায় কোনো বাধ্যবাধকতা না থাকায় অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে স্থানীয় পার্কগুলোতে কিছুটা স্বস্তির আশায় ঘুরছেন। এবারে লকডাউনে কোনো আমাদের 10 কিলোমিটারের মধ্যে কোনো অ্যাটাস্টেশনের প্রয়োজন নেই। তো বাসায় থাকতে থাকতে বাচ্চারা সবাই বোর হয়ে গেছে। তো এই কারণে মাঝে মাঝে আমরা পার্কে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসি, ভালো লাগে। লকডাউন আরোপ করা হলেও খুব কড়াকড়ি আমার চোখে পড়ছে না। কেউ স্বাস্থ্যবিধি মানছেন, আবার কেউ বা মানছেন না। তবে আমাদের সবারই উচিত স্বাস্থ্যবিধি মানা। আবহাওয়া কিছুটা ভালো হলে অনেকেই লেকের পার্ক কিংবা পার্কগুলোতে ঘুরছেন, একসাথে জড়ো হচ্ছেন। সেখানে অনেকেই স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য সুরক্ষা মানলেও অনেকেই তা মানছেন না। তবে সরকারের তরফ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য আহ্বান জানানো হয়েছে। অমলুফন বাবু, সময় সংবাদ, প্যারিস। ফ্রান্সের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতেই এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু। শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি প্রতিবেদনে দেখলেন যে এবারে ফ্রান্সের যে লকডাউন আরোপ করা হয়েছে সেটি কিন্তু আগের লকডাউনের মতো খুব বেশি যে মানা হচ্ছে তা না, কিংবা খুব যে কড়াকড়ি আরোপ করা হয়েছে তাও কিন্তু না। আমরা অনেকাংশেই দেখছি যে আগের লকডাউন গুলোর মতো এখন কিন্তু লকডাউন আসলে সেভাবে মানা হচ্ছে না। আমি যদি আপনাকে করোনার পরিস্থিতি ইউরোপের বিভিন্ন দেশের কথা বলি, অনেক দেশেই কিন্তু কিছুটা করোনার পরিস্থিতি উন্নতি হলেও অনেক দেশে এখনো পরিস্থিতি খুব একটা ভালো নয়। আপনি জানেন যে ইতালিতে ইতিমধ্যেই পরিস্থিতি খারাপ হয়, সেখানে বেশ কয়েকটি শহরে রেড জোন ঘোষণা করা হয়েছে। এবং ফ্রান্সের বিষয়টি যদি আমি বলি আপনাকে, গেল 2 দিন কিন্তু আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, অর্থাৎ গেল 24 ঘন্টা আক্রান্ত হয়েছেন 14,000-এর বেশি, এবং আগের যে গেল 24 ঘন্টা সেখানেও আমরা দেখেছি আক্রান্তের সংখ্যা 15,000। অর্থাৎ এর আগে যেখানে আমরা দেখেছিলাম নিয়মিত 25,000, 30,000, 35,000, এমনকি 40,000, সেখানে কিন্তু আমরা এখন আক্রান্তের সংখ্যা দেখতে পাচ্ছি যে অনেকাংশে কমেছে এবং মৃতের সংখ্যাও আসলে কিছুটা কমেছে। তবে এখানে আমি আপনাকে জানিয়ে রাখছি এই সংখ্যা কিন্তু আসলে স্থিতিশীল নয়। আমরা এর আগেও দেখেছি যে আক্রান্তের সংখ্যা এইভাবে কমছে, কিন্তু তারপর আবার হঠাৎ করে কিন্তু সেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। সে কারণে আমরা আসলে পরিস্থিতি স্থিতিশীল নয়। এবং প্রথম দফায় আইসিইউতে যে পরিমাণ মানুষ আসলে ভর্তি হয়েছিলেন, এবারে কিন্তু আইসিইউতে রোগী ভর্তির সংখ্যা অনেক বেশি আমরা লক্ষ্য করছি, বিশেষ করে ইল-দে-ফ্রান্সে, যেখানে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত বেশ কয়েকটি এলাকা রয়েছে এবং সেই এলাকাগুলোতে এবার কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্য মানুষজন। একই সাথে যদি আমি বলি, এবারে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা অনেক বেশি আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালেও তারা অনেকেই কিন্তু ভর্তি রয়েছেন। বেশ আশঙ্কাজনক অবস্থায় অনেক বাংলাদেশিরা এখন হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন। আমি আপনাকে এখানে আরেকটু জানিয়ে রাখি যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে 16টি ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি করোনার আক্রান্ত হচ্ছেন মানুষজন, এবং যেখানে আসলে এখন মাসব্যাপী লকডাউন আরোপ করা হয়েছে, এই এলাকার মানুষজন যেন এই এলাকার মানুষজন যেন তারা লকডাউন মানেন, সে বিষয়ে আসলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এখন যে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে সেটি আসলে ছুটির দিন কিংবা অন্যান্য যে কোনো বন্ধের দিনও এই ভ্যাকসিনেশন কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তেক বলেছেন যে আগামী মাসের মাঝামাঝি সময় 10 মিলিয়ন মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে এবং এই পরবর্তী মাসে সেটি আরো বাড়ানো হবে। এবং পর্যায়ক্রমে বারবারও বলা হয়েছে যে ভ্যাকসিনেশন কার্যক্রম বেশ দ্রুত গতিতে কিন্তু বাড়ানো হবে বলে সরকারের তরফ থেকে বারবার জানানো হচ্ছে। আজকে কিন্তু লকডাউনের যে মাসব্যাপী লকডাউন তার কিন্তু 5ম দিন অতিবাহিত হচ্ছে। একই সাথে দেশব্যাপী
যে কারফিউ আগে যেটি সন্ধ্যা 6টায় ছিল এখন কিন্তু সন্ধ্যা 7টায়, সেই লকডাউন কিন্তু এখন চলছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে রাস্তাঘাট অনেকটাই জনমানব শূন্য এবং ঘাড়ি শূন্য। এর আগে কিন্তু ফ্রান্সে অর্থাৎ এই করোনা পরিস্থিতির আগে এমন দৃশ্য কিন্তু খুব কমই দেখা গেছে, অর্থাৎ রাস্তাঘাট সবসময়, এই প্যারিসকে আলোর শহর বলা হয়ে থাকে, যে কারণে সবসময় আমরা রাস্তাঘাটে মানুষজন দেখতে পেতাম। কিন্তু গেল প্রায় বছরখানেক সময় ধরে এখন যে লকডাউন পরিস্থিতি চলছে কিংবা করোনার যে সংকটকালীন সময় চলছে, সে কারণে এই দেশটিতে পর্যটক উপস্থিতি একেবারেই নেই। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পর্যটক আসতেন এই প্যারিসে, রাজধানী প্যারিসে, কিন্তু করোনা সংকট শুরু হওয়ার পর প্রায় বছরখানেক সময় থেকে আমরা দেখছি যে অনেকটাই পর্যটন শূন্য রয়েছে এই প্যারিস। এবং সে কারণে ব্যবসা বাণিজ্যে একটি বড় প্রভাব পড়েছে, বিশেষ করে এই পর্যটন খাতকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্যগুলো বা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো অনেকাংশেই আসলে বেশ ধসে পড়েছে বলা যায়। বিশেষ করে হোটেলারি সেক্টর, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের একটি ব্যবস্থা ছিল, সেই হোটেলারি সেকশনে আসলে এখন প্রায় বছর খানেক ধরে এই দেশের অধিকাংশ হোটেল বন্ধ রয়েছে। এবং পর্যটক সমৃদ্ধ যে এলাকাগুলো রয়েছে, সেই যে এলাকাগুলো, সেই এলাকাগুলোর হোটেল বন্ধ, অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ, যে কারণে কিন্তু বিপুল সংখ্যক মানুষজন কর্মহীন অবস্থায় এই দেশটিতে বসবাস করছেন। আর লকডাউন আগামী দিনগুলোতে, আমরা লকডাউনের শুরুতে দেখেছিলাম যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিছুটা কম ছিল, তবে গেল 2 দিন থেকে আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী প্যারিসের বিভিন্ন পয়েন্টে তারা যাচ্ছেন এবং মানুষজন স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য সুরক্ষা মানছেন কিনা সেই বিষয়টি আসলে তারা তদারকি করছেন। তো শ্রেয়া, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের প্যারিস থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। কুয়েতে করোনা মোকাবিলায় 23শে মার্চ থেকে বিকেল 5টার পরিবর্তে সন্ধ্যা 6টা থেকে ভোর 5টা পর্যন্ত 11 ঘন্টার কারফিউ জারি থাকছে। সরকারের এই নতুন সিদ্ধান্তে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা। বাংলাদেশি কমিউনিটির নেতারা প্রবাসীদের সরকারের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গেল 7 মার্চ থেকে মাসব্যাপী বিকেল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত 12 ঘন্টার কারফিউ দেওয়া হয়। সরকারের এই পদক্ষেপের কারণে অফিস ফেরত কর্মজীবী মানুষদের রাস্তায় যানজটের শিকার হতে হয়, তাই এবার নিয়মে পরিবর্তন এসেছে। কারফিউ 1 ঘন্টা পিছিয়ে করা হয়েছে সন্ধ্যা 6টা থেকে। সরকারের সময় উপযোগী সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চললে কোভিড ঝুঁকি এড়ানো সম্ভব। 1 ঘন্টা কারফিউ কমিয়েছেন, আমরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই। ব্যবসা বাণিজ্য করি আমরা যারা, তাদের জন্য অনেকটা সুবিধা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে, কারফিউ টাইম মেনে, কারফিউ সময়কালীন কেউ বাইরে ঘোরাঘুরি করবেন না। সারা বিশ্বের মতো কুয়েতেও করোনা প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। এতে শঙ্কার মধ্যে রয়েছেন প্রবাসী বাঙালিরা। সময় সংবাদ, কুয়েত। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে 3 দিনের সফরে এখন ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্ণাঢ্য রাষ্ট্রাচারে এই অতিথি সরকার প্রধানকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান লোটে শেরিং। সেখান থেকে যান ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে। সালাউদ্দিন লিয়া ও হারুনুর রশিদের ছবিতে আরও জানাচ্ছেন দেবাশিস রায়। মুজিব শতবর্ষে চিরঞ্জীব নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসায় এবং স্বাধীন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর 10 দিনের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। মঙ্গলবার সকাল 9:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে নিয়ে অবতরণ করে থিম্পু থেকে আসা ব্রুক এয়ারের বিশেষ বিমানটি। তাকে স্বাগত জানাতে সশরীরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণাঢ্য রাষ্ট্রাচারের প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী লোটে শেরিংকে সামাজিক দূরত্ব মেনেই বরণ করা হয়। এরপর অতিথি সরকার প্রধানকে জানানো হয় গান স্যালুট। সামরিক রীতিতে 3 বাহিনীর গার্ড পরিদর্শন করেন লোটে শেরিং। পরে 2 সরকার প্রধান 2 দেশের মন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব শেষ করেন। এ সময় নিজে গিয়ে অতিথি প্রধানমন্ত্রীকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীনতা ও বিজয়ের স্বীকৃতি দেয়া প্রথম দেশ হলো ভুটান। সেই দেশের প্রধানমন্ত্রী 3 দিনের সফরে যখন ঢাকায় এলেন তখন মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে বাংলাদেশ। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের হৃদ্যতা এবং সৌহার্দ্য আরও বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের আওতায় দ্বিপক্ষীয় সম্পর্কও আরও বেশি সম্প্রসারিত হবে বলে আশা করছেন কূটনৈতিক সংশ্লিষ্টরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি। সামরিক কায়দায় সম্মান জানানো হয় এই অতিথিকে। সফরের স্মারক হিসেবে সেখানে একটি গাছের চারা রোপণ করেন, স্বাক্ষর করেন পরিদর্শন বইতেও। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন ডাক্তার লোটে শেরিং। ফুলেল শ্রদ্ধা জানিয়ে তিনি জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানার উপস্থিতিতে পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও। মহামারীর বাস্তবতায় এ সময় সাবধানতা অবলম্বন করতে দেখা গেছে সবাইকেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আঞ্চলিক যোগাযোগ আরও বাড়াতে নেপাল ও ভুটান আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। গতকাল বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে ব্রিফ করেন তিনি। মন্ত্রী জানান, আন্তদেশীয় জলবিদ্যুৎ আমদানি প্রক্রিয়া এগিয়ে নিতে আহ্বান জানিয়েছে কাঠমান্ডু। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সফরের প্রথম দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে দুই দেশের পারস্পরিক নানা ইস্যু উঠে আসে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আকাশ, রেল ও নৌপথে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা আরও এগিয়ে নিতে আলোচনা হয়েছে। আমরা আলাপ করেছি আমাদের কানেক্টিভিটি বাড়ানোর জন্য। আকাশপথে বিমান বাড়াচ্ছি, তারা রেলওয়েটা পছন্দ করেন। আমরা এখন তো হলদিয়াবাড়ি টু চিলাহাটি, তো আমরা এটা আরেকটু নিয়ে তাদের এক্সামিন করতে হবে। এর আগে 2 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ বৈঠকে আন্তদেশীয় জলবিদ্যুৎ আমদানি প্রক্রিয়া এগিয়ে নিতে আহ্বান জানায় নেপাল। মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আপনার ঢাকা, কাঠমান্ডু, আর তাছাড়া তারা যেহেতু সাইট ওখান থেকে ডাইরেক্ট ফ্লাইট তারা চাইছে, তারা আমাদের এই নদীপথে ব্যবহার করার সুযোগ পাবে। এখন এইটা টেকনিক্যাল ডিটেলটা আলোচিত হবে, তারপর এই নীতিগতভাবে ইন প্রিন্সিপল আমাদের কোনো আপত্তি নেই। নেপালের সঙ্গে 4টি সমঝোতা স্মারক ও অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আগামী 27 মার্চ মতুয়া সম্প্রদায়ভুক্ত হিন্দুদের পবিত্র তীর্থস্থান কাশিয়ানির ঠাকুরবাড়িতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠাকুরবাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা কাজ শেষের পথে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ সফরে নরেন্দ্র মোদী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন করবেন। গোপালগঞ্জ থেকে SM আমির হামজার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ওরাকান্দি ঠাকুরবাড়িতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে সাজ রব। প্রথমে তিনি হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন। ঠাকুরবাড়ির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বাড়ির সামনের মাঠে মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তাকে স্বাগত জানাতে ঠাকুরবাড়ির লোকজন সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। এর আগে যত রাষ্ট্রপ্রধান আসছেন সবার থেকে মোদিজি অন্যতম, উনি আসবেন, এজন্য আমরা খুবই গর্বিত। আমরা মতুয়াদের পক্ষ থেকে খুবই খুশি। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সিদামোড়াকান্দি ঠাকুরবাড়িতে ওনার শ্রীপদ পদধূলি দিচ্ছেন, এটা আমাদের জন্য খুবই সুখবর। বাংলাদেশে মতুয়া মহাসংঘের সভাপতি সীমা দেবী ঠাকুর জানান, নরেন্দ্র মোদী ঠাকুরবাড়িতে আসছেন এটা সব মতুয়াদের কাছে গর্বের বিষয়। তাকে হিন্দু ধর্মমতে উলুধ্বনি, শঙ্খ, ঢাক ও কাঁসা বাজিয়ে স্বাগত জানানো হবে। বরণকুলা, ধান, দুর্বা, ধূপ, দ্বীপ, পুষ্প ছড়াইয়ে তারে আমরা বরণ করব। ঢাক, হরির নাম মতুয়ারা তারে বরণ করে
আনবো আমরা সবাই মিলে। মতুয়ারা হলো তথাকথিত নিম্নবর্ণীয় হিন্দুদের একটি শাখা সম্প্রদায়। তারা 19 শতকের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর ও তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের প্রবর্তিত মতবাদের অনুসারী। ওরাকান্দি গ্রামের ঠাকুরবাড়ি বিশ্বময় ছড়িয়ে থাকা কোটি কোটি মতুয়ার কাছে এক পবিত্র পুণ্যভূমি। সময় সংবাদ, গোপালগঞ্জ। ভারত বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান নিয়ে প্রশ্ন তুলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে অসুস্থ বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে দেখতে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের জনগণের মৌলিক অধিকার আদায়ে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে সরকার আলোচনা করবে বলে জনগণ প্রত্যাশা করে। ভারতের প্রধানমন্ত্রী এখানে কি সুবর্ণ জয়ন্তী পালন করতে আসছেন, নাকি পশ্চিম বাংলাতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের প্রচারণা করতে আসছেন? পশ্চিম বাংলা পত্রিকাগুলো, ভারতের পত্রিকা, আমাদের দেশের পত্রিকায় সেই ধরনের ইঙ্গিতই আমরা পাচ্ছি যে মূলত তার এই ভিজিটের মূল লক্ষ্য হচ্ছে সেই সমস্ত মন্দিরগুলো তিনি পরিদর্শন করছেন, যে সমস্ত মন্দিরগুলোতে তাদের যে অনুসারী রয়েছে, তাদের যে ভোট পশ্চিমবাংলা রয়েছে, সেই ভোটের জন্যে তিনি চেষ্টা করছেন। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে কাউকে উস্কানি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মোদীর বাংলাদেশ সফরের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন বা অন্য কোনো বিষয়ের যোগসূত্র নেই। মোদীর সফরকে কেন্দ্র করে কেউ কোনো অস্থিরতা তৈরিতে উস্কানি দেবেন না, এটাই আমরা আশা করি, এবং অস্থিরতা তৈরিতে উস্কানি না দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা ভারত সরকারের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছি। কোনো বিশেষ ব্যক্তিকে নয়, পশ্চিমবঙ্গের নির্বাচন বা অন্য কোনো বিষয়ের সাথে এর কোনো যোগসূত্র নেই। রমজানে বিনামূল্যে দেয়া হবে ভোগ্যপণ্য, এই আশায় কুলসুমা আক্তারের পরিবর্তে 3 বছর ধরে কারাভোগ করেছেন চট্টগ্রামের মিনু আক্তার। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুমার প্ররোচনায় তার এই কারাজীবন বলে অভিযোগ উঠেছে। এর সঙ্গে কারা কর্তৃপক্ষেরও গাফিলতির অভিযোগ সরকার নিয়োজিত কৌশলীর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম আদালতের টুলে বসা এ 3 শিশু জানে না মা মিনু আক্তার জীবিত থাকা সত্ত্বেও গত 3 বছর ধরে তাদের জীবন কাটছে এতিমখানায়। এক আইনজীবীর মাধ্যমে অবগত হওয়ার পর আদালতের নির্দেশে কারাগারে থাকা মা এবং এতিমখানা থেকে নিয়ে আসা হয় এ 3 শিশুকে। 2018 সালের 12 জুন থেকে কুলসুমা আক্তার নামে অন্য এক আসামির হয়ে কারাগারে রয়েছেন তাদের মা মিনু আক্তার। কোহিনুর বেগম নামে এক পোশাক শ্রমিককে হত্যার দায়ে এই মামলায় কুলসুমা আক্তারের যাবজ্জীবন সাজা দিয়েছিল আদালত। এই মহিলার 3টা বাচ্চা এতিমখানার মধ্যে আছে, একদম শিশু বাচ্চা। তাদেরকে দেখার পরে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু তথ্য অনুসন্ধান করা দরকার। গভীরে গিয়ে আমি দেখলাম যে এই বিষয়টা অরিজিনাল যে মহিলা আছে সেই মহিলা এখানে নাই, সে পলাতক। এই মহিলাটাকে ফেকলি এখানে ঢুকানো হয়েছে। মূল কুলসুমা আক্তার এই মহিলাকে, এই মিনু আক্তারকে যেভাবে হোক ম্যানেজ করে কুলসুমা আক্তার বলতে এই মিনু আক্তারকে দাঁড়ে করিয়ে দিয়েছে কোর্টে। এদিকে আদালতে দেওয়া জবানবন্দিতে মিনু আক্তার দাবি করেছেন 3 বছর আগে রমজান মাসে ভোগ্যপণ্য দেওয়ার নাম করে কুলসুমা আক্তার তাকে আদালতে নিয়ে আসে। কুলসুমা আক্তারের শেখানো মতে আদালতের ডাকে সাড়া দিতে গিয়ে তাকে এখন কারাবাস করতে হচ্ছে। অথচ 2000 সালে এই হত্যাকাণ্ডের পর 2007 থেকে 2009 সাল পর্যন্ত 2 বছর কারাগারে ছিল প্রকৃত আসামি কুলসুমা আক্তার। এক্ষেত্রে ভুল আসামি হিসেবে মিনু আক্তারের 3 বছরের সাজা ভোগের জন্য কারা কর্তৃপক্ষকে দুষছেন সরকার নিয়োজিত কৌশলী। ডাল চাল এগুলো দিবে, বলছে যে কুলসুমি নাম ধরে যদি ডাকে, কার্ড দিয়ে যদি যখন বলবে যে কুলসুমি বললে তুমি হাত উঠাবা। কুলসুমা বেগমের যে মূল্যায়ন ছিল, সে যদি স্যান্ডার করে থাকে তাহলে সে সেটা জেনে শুনে সে এই অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে। কারাগারে উচিত ছিল এই আসামি ছবি এবং আগের পূর্বের আসামির ছবি এবং স্বাক্ষর এক আছে কিনা সেটা দেখা। চট্টগ্রামের 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালতে মিনু আক্তারের কারাবাসের এই তথ্য উঠে আসলো। উচ্চ আদালতে এই হত্যা মামলার আপিল শুনানি চলছে। এই অবস্থায় নিষ্পত্তির জন্য পুরো নথি উচ্চ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। কমল দে,
সময় সংবাদ, চট্টগ্রাম। রমজান সামনে রেখে রাজধানীর চকবাজার থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শরবত বানানোর উপকরণ ও পানীয় জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই ধরনের কোমল পানীয় স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য বিশেষজ্ঞরা। এছাড়া জব্দ করা হয়েছে নকল কসমেটিক্স। ভেজাল পণ্য রাখার দায়ে 2 ব্যবসায়ীকে 16.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর তৃষ্ণা নিবারণে শরবতের উপর নির্ভর করেন অনেক রোজাদার। সেই শরবতের উপকরণ ও পানীয় নিয়েও অসাধু ব্যবসায়ীদের তৎপরতার শেষ নেই। মঙ্গলবার রাজধানীর বেগম বাজারের মেসার্স দিদার অ্যান্ড ব্রাদার্সে র্যাবের অভিযানে মিলে মেয়াদ উত্তীর্ণ ভেজাল শরবত বানানোর উপকরণ। একটি গোডাউনে অভিযান চালিয়ে 3500 বোতল উদ্ধার করা হয়। আপনার এই সফট ড্রিঙ্কস খাওয়ার ফলে এটা পেটের পীড়া, কিডনি এবং লিভার ড্যামেজ এবং কোনো ক্ষেত্রে এটা ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আমাদের হওয়ার সম্ভাবনা থাকে। একই সময়ে রাজধানীর মৌলভীবাজারের মেসার্স আনসার অ্যান্ড ব্রাদার্সে অভিযান চালিয়ে জব্দ করে 13,000 বোতল কোমল পানীয়। ইংল্যান্ডের পিওর হ্যাভেন, ফ্রান্সের হোলিস্ট্যান্ড, পর্তুগালের মসে ক্লাসিক ও স্পেনের স্টেরেলা। প্রতিটি বোতলের গায়ে লেভেলের উপর আরেকটি লেভেল লাগিয়ে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বাজারজাত করে অসাধু ব্যবসায়ীরা। এটা সফট ড্রিঙ্কস, এটা রিটার্ন দেওয়ার জন্য কিন্তু রাখা হয়েছিল, এখন মেয়াদ চলে গেছে। কোম্পানিটা জগতে নিয়ে নিচ্ছি, মাল জিনিস আমি তো আর জানি না, মালের সাথে লেভেল পাওয়া গেছে, এটা আমার ভুলে গেছে নেক্সট আর এই ধরনের কোনো হবে না। এ ধরনের অপরাধে 2 প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়, পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে, সেটা কিন্তু এক্সপায়ার করেছে এবং তার উপরে আবার নতুন করে কিন্তু মেয়াদ উত্তীর্ণের মোড়ক বসানো হচ্ছে। আনসার আলীকে সর্বমোট 10 লক্ষ টাকা অর্থদণ্ড, দিদার অ্যান্ড ব্রাদার্সকে বেগম বাজারের 6,50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই দিনে পুরান ঢাকা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ক্রিম। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে চুরি হওয়া গাড়ি কয়েকটি জেলার চোর চক্রের হাত ঘুরে চলে যায় সীমান্তবর্তী এলাকায়। সেখানে নকল কাগজপত্র তৈরি করে চোরাই গাড়ি তোলা হয় নিলামে। ব্যবহার করা হয় মাদক পরিবহনেও। রাজধানীতে সক্রিয় ভয়াবহ গাড়ি চোর সিন্ডিকেটের 4 সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বুলবুল রেজা রিপোর্ট। 21শে জানুয়ারি 2021 মিরপুর বিআরটিএর অফিসের সামনে থেকে এই প্রাইভেট কারটি চুরি হয়। চুরির দৃশ্য ধরা পড়ে ক্লোজড সার্কিট ক্যামেরায়। মুহূর্তের মধ্যে নকল চাবি দিয়ে দরজা খুলে গাড়িটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ সন্ধান পায় একটি বড় গাড়ি চোর সিন্ডিকেটের, যারা কয়েকটি দলে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি চুরি করে। পুলিশ বলছে চোরাই গাড়ি নিয়ে চক্রটি পাড়ি জমায় নারায়ণগঞ্জের 2,500 পূর্বাচল বা কাঁচপুরের দিকে। সামনে বা পেছনে মোটরসাইকেলে পাহারা দিতে থাকে কয়েকজন। গাড়িটি একজন দক্ষ ড্রাইভার পৌঁছে দেয় ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ বা মৌলভীবাজারের সিন্ডিকেটের কাছে। তারপর বিআরটিএর সিল স্বাক্ষর জাল করে গাড়ির নকল কাগজপত্র তৈরি করে নিলামে তোলা হয় চোরাই গাড়ি। 8টি গাড়ি সহ চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতার করার পর পুলিশ বলছে মাদক পরিবহনেও ব্যবহার করা হয় এসব গাড়ি। সংঘবদ্ধ চক্রের লোকজন গাড়ি চুরি করছে, একই সময়ে সেই গাড়িটা, চোরাই গাড়িটা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছে। গাড়ি চুরি রোধে ট্র্যাকিং ডিভাইস ব্যবহারের পরামর্শ পুলিশের। ট্র্যাকিং মেশিনগুলি যদি আমরা ইউজ করি, খুব মান্থলি যেহেতু একটা টাকা দিতে হয়, তারপর দিয়ে যদি রাখি তাহলে আমাদের জন্য সুবিধা। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে, করোনাকালেও রফতানিতে ঊর্ধ্বমুখী সোনালী আঁশ পাট। প্রতিযোগিতায় টিকে থাকতে দরকার পণ্যের ভিন্নতা। সহজ শর্তে বন্ড সুবিধা চান ব্যবসায়ীরা। রংপুরে দুর্নীতির সংবাদ প্রচার করায় সময় সংবাদের বিশেষ প্রতিবেদক রতন সরকার ও চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। গতকাল সকালে শহরের ডিবি রোডে মানববন্ধন হয়। এতে ব্যানার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এ সময় মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। রংপুরে 26 দিনে ডাক্তার বানানোর প্রতিষ্ঠান বিপিডি এর অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রচারের পর রতন সরকার ও শাকিল মাহমুদের বিরুদ্ধে মামলা করে প্রতিষ্ঠানটি। গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের চেষ্টা সহ অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন নারী কাউন্সিলররা। গতকাল দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করেন,
গভীর রাতে নানা অজুহাতে নারী কাউন্সিলরদের বাড়িতে ডেকে অনৈতিক কাজের চেষ্টা করতেন তিনি। তার ডাকে সাড়া না দিলে পরিষদের সব কার্যক্রম থেকে বঞ্চিত করা হতো। এছাড়া তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ, সরকারি টাকা আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন নারী কাউন্সিলররা। সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ৯০টি পরিবারকে আর্থিক সহায়তা ও ঘর মেরামতের জন্য নির্মাণ সামগ্রী দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৯০টি পরিবারকে নগদ ৫,৫০০ করে টাকা, ৫০টি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও ঘরবাড়ি মেরামত করার জন্য নগদ ৩,০০০ টাকা করে বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা, শাল্লা উপজেলার পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্যরা। টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। অন্যদিকে ভর্তি রোগী ও স্বজনরা পয়ঃনিষ্কাশন করতে না পারায় চরম ভোগান্তির শিকার হচ্ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ভোগান্তির কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশা করছেন। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গণপূর্ত এবং পৌরসভা পানি সরবরাহের দায়িত্বে থাকলেও দীর্ঘদিন ধরে গণপূর্তের সরবরাহ করা পানি ময়লা দুর্গন্ধযুক্ত থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে আছে। বিকল্প হিসেবে পৌরসভার পানি ব্যবহার করা হলেও গত 2 দিন ধরে পাইপলাইন কেটে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় পানি সরবরাহ। বাহির থেকে পানি এনে জরুরি অপারেশনের কাজ চালালেও অন্যান্য চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। রোগীরা পাচ্ছেন না খাবার পানি, ব্যবহার করতে পারছেন না টয়লেটও। 2টা টয়লেটের 3টারই মানে একটা স্ল্যাব ভাঙা আর একটা মধ্যে একটু পানি পরে সবাই সিরিয়াল দেওয়া থাকে। পানি টানি ব্যবহার করতে পারি না, কষ্ট হয়ে গেছে। মসজিদ পাড়ি থেকে পানি এনে আমরা খাওয়া দাওয়া করি। অপারেশন থিয়েটারে অপারেশন চলে, এই যে আয়রন আলা পানি, লাল পানি দিয়ে কাগজ দিতেছে। পানি সংকটের কথা স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এই চিকিৎসক। রোগীরা চরম ভোগান্তিতে পড়ছে, কারণ তাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পানির অভাবে হ্যাম্পার হচ্ছে এবং অন্যান্য যে আমাদের যে 3টে ওটি আছে, ওটিতে যে একটা ওটির করার পর যে ব্যবহৃত যন্ত্রাংশ এগুলো ধুতেও পানি লাগে। তো আমাদের মোটামুটি সব ধরনের কাজেই একটু ক্ষতিসাধন হয়েছে। টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৩ শতাধিক রোগী রয়েছেন। প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিতে আসেন আরও প্রায় ৫০০ রোগী। সময় সংবাদ, টাঙ্গাইল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ নদীর জায়গা দখলের পর এবার নবনির্মিত খাদ্য গুদামের জেটি নির্মাণের জন্য মেঘনা নদীতে গেঁথেছে ভারী লোহার খুঁটি। এতে করে বর্ষা মৌসুমে নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। আশুগঞ্জ নৌবন্দর এলাকায় মেঘনার বুকে সরকারি খাদ্য গুদামের জেটি নির্মাণের জন্য সারিবদ্ধভাবে গাঁথা হয়েছে মোটা আকারের লোহার খুঁটি। এসব খুঁটি নদীতে বসাতে খাদ্য বিভাগ নদী সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমতি নেয়নি। এ অবস্থায় কাজ বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। অবশ্য নবনির্মিত রাষ্ট্রায়ত্ত খাদ্য গুদাম কর্তৃপক্ষ বলছে BIWTA এর সহযোগিতা নিয়েই নদীতে কার্যক্রম চালানো হবে। খাদ্য গুদাম যেটা আমাদের অনুমোদন ছাড়াই তারা কাজ শুরু করছিল, BIWTA থেকে আপত্তির প্রেক্ষিতে আপাতত কাজ বন্ধ আছে। এটা ওই BIWTA আর আমাদের প্রজেক্ট আলাপ করে ওই ডিজাইনটা রিভাইজ করছে আর কি। এই পর্যায়ে আছে। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে অনুমতি ছাড়া নদীর জায়গায় স্থাপনা করার সুযোগ না থাকায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এটা আমাদের নলেজে এখন আসে নাই, যেহেতু আপনি এটা এনেছেন, আমরা নদীর মধ্যে হাত পড়েছে, আমরা অবশ্যই দেখব। নদী দখলের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নদী আন্দোলনের সাথে জড়িতরা। সরকারি প্রতিষ্ঠান কর্তৃক নদী জায়গা দখল করাটা, এটা আমরা আসলে এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছু না। প্রবাহমান মেঘনা নদীর কোনো অংশে কেউ এইভাবে কোনো স্থাপনা করবার পূর্বে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তারপরে করবেন। এর আগে সম্প্রতি আশুগঞ্জ নৌবন্দরের উত্তরা অংশের বিশাল এলাকা জুড়ে বালু ফেলে নদীর জায়গা ভরাট করে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশে যক্ষ্মা মোকাবিলায় বেশ সাফল্য এলেও এখনও বছরে শনাক্ত হচ্ছেন প্রায় ৩ লাখ রোগী। এছাড়া কমপক্ষে 19% রোগী ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সংক্রামক ব্যাধিতে আক্রান্ত একজন ব্যক্তি কমপক্ষে আরও 10 জনে রোগটি ছড়িয়ে দেন।
বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো রোগ শনাক্ত হলে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে যক্ষ্মা নিয়ন্ত্রণ সম্ভব। বিশ্ব যক্ষ্মা দিবসে শাহাবুর রহমানের ছবিতে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। 18 বছর বয়সী রুবেল কাশি ও বুকে ব্যথা দেখা দেয় বছর দুয়েক আগে শরণাপন্ন হন চিকিৎসকের। পরীক্ষায় ধরা পড়ে যক্ষ্মা। চিকিৎসা নিয়ে কিছুদিন স্বাভাবিক থাকার পর সম্প্রতি আবারও দেখা দেয় সমস্যা। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে আনা হলে দেখা যায় ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বা MDR-TBতে আক্রান্ত। এ পর্যায়ে সাধারণত কাজ করে না প্রচলিত ওষুধ। বিশেষ ওষুধের ধকলও নিতে পারেন না অনেকে। সরকারি তথ্য মতে 2019 সালে দেশে প্রায় 3000 ব্যক্তি আক্রান্ত হয়েছেন জটিল ধরনের এই যক্ষ্মায়। মাসখানেকের উপরে ভালো ছিলাম, কিছুদিন আগে থেকে কাজ শুরু হয়েছে আর বুকের ব্যথাটা শুরু হয়েছে। প্রথম পরীক্ষা করাইছি, প্রথমেই ধরা পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে যক্ষ্মা প্রতিরোধ সম্ভব। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রতিবেদন অনুযায়ী 1 দশক আগে যেখানে শনাক্ত রোগীর বিপরীতে সুস্থতার হার ছিল 92%, তা এখন 96%, আর মৃত্যুর হার 2.9%। 2 সপ্তাহের বেশি কাশি হলে আমার যক্ষ্মা হতে পারে, এই ধারণাটাই হচ্ছে একটা শক্তি। কারণ এই শক্তির বশবর্তী হয়ে সে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে যাবে। সঠিক ঔষধ, সঠিক পরিমাণ ডোজ আর কি, এবং ডিউরেশন, এগুলো যদি সঠিকভাবে সে অনুসরণ করে থাকে তাহলে কিন্তু MDR-টা সহজে হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী 2020 সালে দেশে শনাক্ত মোট যক্ষ্মা রোগী 2,93,000। পরীক্ষার বিপরীতে প্রতি লাখে শনাক্ত 221 জন, আর মৃত্যু 24 জন। 2035 সালের মধ্যে মৃত্যু হার 95% আর আক্রান্তের হার 90% কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা চলে এসেছি ওইদিকে, কিন্তু আমাদের ওই ধরনের সাকসেস ওই হারে হচ্ছে না। আমাদের অ্যাক্টিভিটি আমরা আরও এনহ্যান্স করি, আরও ইন্টেন্সিফাই করি, যাতে আমরা টার্গেটে পৌঁছতে পারি। যে রোগীগুলা এখনো নেটওয়ার্কের বাইরে, তাদেরকে এই অ্যাক্টিভ কেস ফাইন্ডিংয়ের মাধ্যমে আমরা সংযুক্ত করার চেষ্টা করতেছি। করোনা মহামারীর সময়ে যক্ষ্মা আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। যক্ষ্মা নিয়ন্ত্রণে এখনও রয়ে গেছে অনেক চ্যালেঞ্জ, তবে সাফল্যের হারও কম নয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতী আর সংক্রামক ব্যাধি হলেও সচেতনতা আর চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে সম্ভব যক্ষ্মা থেকে রক্ষা। ফারুক ভুইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে পোশাক সহ অনেক খাত যখন হিমশিম খাচ্ছে, তখন রফতানির ঊর্ধ্বমুখী ধারাবাহিকতা ধরে রেখেছে সোনালী আঁশ পাট। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে দরকার রকমারি পণ্য। এজন্য কাঁচামাল আমদানিতে সহজ শর্তের বন্ড সুবিধা চান ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। একসময় ব্যাগ বস্তাতেই সীমাবদ্ধ ছিল সোনালী আঁশ পাটের ব্যবহার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে এই আঁশে তৈরি হচ্ছে পোশাক পরিচ্ছদ, নিত্য ব্যবহারিক ও শৌখিন নানান পণ্য। এসবের বেশিরভাগই হয় রপ্তানি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, গত অর্থ বছরের পাশাপাশি চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে পাট ও পাট পণ্যের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 24%। উদ্যোক্তারা বলছেন, গতানুগতিক ধারার পণ্য তৈরি হলে বাজার সম্প্রসারণ করা সম্ভব নয়। বায়ারের প্রয়োজন অনুযায়ী কিছু প্রোডাক্ট ডেভেলপ করি, ওনারা সেখানে তাদের প্রয়োজনীয় কালেকশনটা দেন। আরেকটা হলো বায়ার নিজে কোনো ডিজাইন তৈরি করে সেটা বলেন যে আমাদেরকে এইভাবে তৈরি করে দেন। এই জায়গাটাতে আমাদের তরফ থেকে তৈরি যে ডিজাইনটা, সেটা আরও বেশি হওয়া দরকার। জেডিবিসি ক্ষেত্রে কাজ করে, অনেকেরই কাজ করে, তবে এগুলো আরও বিস্তৃতির সুযোগ আছে। বহুমুখী পণ্য না হওয়ার বড় কারণ নমুনা তৈরিতে দরকারি রকমারি কাঁচামালের অভাব। এজন্য শুল্কমুক্ত আমদানির সুবিধা চান উদ্যোক্তারা। ডাইভার্সের প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, যেটা বাংলাদেশে অনুপস্থিত। আমরা ইম্পোর্ট করতে হচ্ছে, প্রায় 300% আমাদের ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে। এই ধরনের দাম দিয়ে যখন হচ্ছে আমরা কাস্টমারদেরকে কস্টিং করে প্রাইস দিচ্ছি, আমরা কম্পিটিটিভ হচ্ছি না। সরকারকে ভাবতে হবে আমাদেরকেও কীভাবে বন্ডিং ফ্যাসিলিটি এনশিওর করা যায়। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বলছেন, রপ্তানি পণ্য তৈরিতে বন্ড সুবিধা দিতে কোনো বাধা নেই আমদানি রপ্তানি নীতিমালায়। বন্ড হাউস তৈরি করা এবং ইয়ে করা কিন্তু খুব কষ্ট, কিছুটা ব্যয় সাপেক্ষ। একজনের পক্ষে তো এটা সম্ভব না। তো সেই জন্যে তারা একটা শিল্প উদ্যোক্তা বা সবাইকে একসাথে করে একটা জায়গায় তারা দিতে পারে। সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে সরকারের। রপ্তানিতে পাট পণ্যের অবস্থান শক্ত করতে দেশের বাজারেও ব্যাগ বস্তা সহ পাট পণ্য ব্যবহারে করা আইনের শক্ত প্রয়োগ দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশে ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের চলমান নিষেধাজ্ঞা সফল করতে অন্যতম অভয়াশ্রম চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান পরিচালনা করছে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারুক আহমদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারুক, বের হয়ে সামনের দিকে আসলে বলেন যে আমাদের আগে যে লাইভ আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের ৩ নদীর মোহনা জাটকা সংরক্ষণের যে কর্মসূচি চলছে তার আজ ২৪তম দিন। এই যে ২ মাসের অভিযান চলছে উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চরভৈরবী পর্যন্ত, অর্থাৎ দেশের যে ৬টি অভয় আশ্রম আছে যেখানে জাটকা বিচরণ করে, সেই অভয় আশ্রমগুলোর অন্যতম হচ্ছে চাঁদপুরের পদ্মা মেঘনা। তো আমি ভোর থেকে লক্ষ্য করেছি যে এই পদ্মা মেঘনার বিশাল এলাকা জুড়ে এখনো যে অভিযান, অর্থাৎ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে টহল দিচ্ছে, সেই টহলের অংশ হিসেবে আমার পেছনে এখন কোস্টগার্ডের অনেকগুলো স্পিড বোট অপেক্ষা করছে। তার আগে ভোরবেলা আমি দেখেছি যে নৌ পুলিশের বেশ কয়েকটি স্পিড বোট তারা নদীতে টহল শুরু করেছে। তো আমি যদি আপনাকে জানাতে চাই যে আসলে জাটকা সংরক্ষণের যেই পরিবেশটি নিশ্চিত করা, সেটির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে কোস্টগার্ড তাদের অভিযান অব্যাহত রেখেছে। তাদের সঙ্গে আমরা যদি আরেকটু যোগ করতে চাই যে নৌ পুলিশও কিন্তু একই ধরনের অভিযান অব্যাহত রেখেছে। আমি মৎস্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে চাঁদপুরের উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চরভৈরবী পর্যন্ত জাটকা সংরক্ষণে যা যা করণীয় সব ব্যবস্থায় তারা করছেন। অর্থাৎ জেলা প্রশাসন মূল উদ্যোগী, অর্থাৎ জেলা প্রশাসন তাদের যে অন্যান্য সংস্থাগুলো আছে বিশেষ করে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশ সবাইকে নিয়ে একযোগে কাজ করছে। এখানে জেলা প্রশাসনকে উল্লেখ করতে হয়, কারণ মূলত এখানকার যে প্রশাসনিক ব্যবস্থাটি আছে অর্থাৎ সবাইকে যে সমন্বয় করা, সেই দায়িত্বটি কিন্তু জেলা প্রশাসন করছেন। এই জন্য চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়েছে, যাকে বলা হয় জাটকা সংরক্ষণ টাস্ক ফোর্স। সেই কমিটির সদস্যরা নদীতে থাকছেন। বিশেষ করে যে ৮টি দল গঠন করা হয়েছে, অর্থাৎ প্রতিটি দল পুলিশের সদস্য এবং উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি দল সেখানে অংশ নিচ্ছেন। আপনাকে আরেকটি কথা বলে রাখি যে আমরা অন্য বছর দেখি যে জাটকা সংরক্ষণ এবং মা ইলিশ সংরক্ষণের যেই কর্মসূচি শুরু হয় সেখানে নৌ পুলিশ থেকে বিশেষ একটা অভিযান শুরু হয়। সেক্ষেত্রে এবার নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তারা এখানে গত ২২ তারিখ থেকে আজ পর্যন্ত এই ৩ দিনের একটি সাহসী অভিযান শুরু করছে। সেজন্য কোস্টগার্ডের ঢাকা জোনের অপারেশন দায়িত্বে আছেন এমন একজন লেফটেন্যান্ট আনোয়ারুল নাহিদ। তিনি আমাকে জানিয়েছেন যে আমরা এখানে যারা কোস্টগার্ডের স্টেশনের সদস্যবৃন্দ আছেন এবং সাব স্টেশনের বেশ আরো কয়েকটি সদস্যরা আছেন, তাদের সঙ্গে যোগ দিয়ে একসঙ্গে তারা প্রায় 30 থেকে 35টি আমরা এখানে যারা কোস্টগার্ডের স্টেশনের সদস্যবৃন্দ আছেন এবং সাব স্টেশনের বেশ আরো কয়েকটি সদস্যরা আছেন, তাদের সঙ্গে যোগ দিয়ে একসঙ্গে তারা প্রায় 30 থেকে 35টি স্পিড বোট নিয়ে তারা এই গোটা নদী চষে বেড়াচ্ছেন। আমার পেছনে 7-8টি স্পিড বোট আছে, এর সঙ্গে আরও অন্যান্য যারা সাব স্টেশনের বোটে থাকবেন তারাও কিছুক্ষণের মধ্যে হয়তো যোগ দেবেন। সেই সাহসী অভিযানটা ভোর 6টা থেকে শুরু হলো, 7টার পর থেকে এটি শুরু হবে। আমাকে কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন যে তারা কোস্টগার্ড প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী যা যা করণীয়, অর্থাৎ জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা মেঘনায় তাদের যে অভিযানটি সেটি যেন সঠিকভাবে পালিত হয় তার জন্য তারা এই সাহসী অভিযানটি শুরু করছেন। একই সঙ্গে নৌ পুলিশের যিনি চাঁদপুরের পুলিশ সুপার আছেন মোহাম্মদ কামরুজ্জামান, তিনি আমাকে জানিয়েছেন যে নৌ পুলিশের পক্ষ থেকেও তারা এই অভিযানটি সফল করতে চান। অর্থাৎ তাদের যে ভূমিকা, সেখানে তারা একটি থানা 5টি ফাঁড়ি আছে, সেই ফাঁড়িগুলোর সদস্য নিয়ে তারা কাজ করছেন। আমি যদি জেলা মৎস্য কর্মকর্তা, এই মুহূর্তে আমার সাথে আছেন একজন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, আমি তার সাথে কথা বলবো আসলে আপনাদের এই ফলাফলটা কেমন হচ্ছে। তো আমি একটু আমাকে 5 সেকেন্ড। ধন্যবাদ। আমাদের চলমান আজকে 24তম দিনের জাটকা রক্ষা অভিযান অব্যাহত আছে। গত রাত্রে আমরা সারাশি বিভিন্ন অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে আমরা দেখেছি যে নদীতে কোনো নৌকা আমরা পাই নাই। ধন্যবাদ ফারুক। আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই পর্যন্ত জাটকা গত বন্ধুরা থেকে এই পর্যন্ত অভিযানে তারা কাউকে নদীতে দেখেনি। এই ছিল আমার কাছে চাঁদপুরে পদ্মা মেঘনা জাটকা সংরক্ষণের সবশেষ তথ্য। শ্রেয়া, চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা রক্ষা অভিযানের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমদ। নেত্রকোনার হাওড়াঞ্চল খালিয়াজুড়ি উপজেলার ধনু নদীর পাড়ে এই প্রথম অনাবাদি প্রায় 2,500 একর জমিতে ফলেছে মিষ্টি কুমড়া সহ বিভিন্ন জাতের সবজি। হাওড়ের ফসল ধানের উপর নির্ভরশীলতা কাটাতেই জেলা প্রশাসনের উদ্যোগে রবি শস্যের চাষাবাদে কৃষকরা উদ্বুদ্ধ হয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে পতিত জমি পরিণত হয়েছে আবাদে। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত।
হাওর অঞ্চলের দ্বীপ উপজেলা নেত্রকোনার খালিয়াজুরির একমাত্র ফসল বোরো মৌসুমের ধান। এই ধানের উপর নির্ভরশীল উপজেলার মানুষ। এ ফসল তলিয়ে গেলে কৃষকরা হয়ে পড়েন নিঃস্ব। শুধু ধানের উপর নির্ভরশীল উপজেলাটিতে বিরাট সম্ভাবনা থাকলেও সেচ সহ নানা সমস্যায় রবি শস্যের প্রতি কৃষকদের তেমন আগ্রহ নেই। এবছর মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর ঘোষিত অঙ্গীকারকে কাজে লাগাতে নেত্রকোনা জেলা প্রশাসন খুঁজে বের করে পতিত জমি। এগুলোকে কাজে লাগিয়ে কৃষকদের সহায়তার মাধ্যমে উদ্বুদ্ধ করে পরীক্ষামূলক চাষে মিষ্টি কুমড়া সহ অন্যান্য রবি শস্যের বেশ ভালো ফলন পাওয়ায় কৃষকরা খুশি। এতে করে কর্মসংস্থান হয়েছে অনেকের। মিষ্টি কুমড়া ছাড়াও শসা, ক্ষীরা, বাদাম, মরিচ, ভুট্টা সহ অন্যান্য ফলনও ভালো হয়েছে। আগে তো বয়ে টয়ে রয়েছি বাসিমায় দিন তো বয়ে টয়ে তাহলে লাগে না, আমরা খিরা মিরা আলু টালু করে ঠাইরা পালাই গৃষ্টি করে টেয়া হয়েছে আমরা বালাই কামাই করি। আমরা আশা করতেছি যে এই জমি তাকিয়া 20 থেকে 25 লক্ষ টাকা লাভবান হওয়ার। কীটনাশকেরও প্রয়োজন হয়নি। এই ক্ষীরাটা যদি আজকে এভাবে যদি আমরা ফসল ফলাতে পারি তাহলে মানুষের রোগ ভালাই থেকে অনেকটা রক্ষা পাবে। কৃষকদের তথ্য মতে পুরো উপজেলায় মিষ্টি কুমড়া চাষ হয়েছে প্রায় অর্ধেক জমিতে। আগাম ফলন হওয়ায় পানিতে ডোবার আশঙ্কাও নেই। উপজেলার বিভিন্ন জায়গায় 2 থেকে 3 জন করে মালিকের কাছ থেকে জমি লিজ নিয়ে আবাদ করেছেন অনেক কৃষক। কীটনাশক ছাড়াই এই ফসল ফলানোতে জমি থেকে তুলে নিয়ে খাওয়া হচ্ছে সবজি। এলাকাতেই প্রতি কেজি মিষ্টি কুমড়ার দর 10 থেকে 12 টাকা। আমাদের ইচ্ছার সামনে আরও প্রায় 1000 একর জমি আমরা এক্সটেনশন করব এবং কৃষকদের সেভাবে আমরা মোটিভেশন দিয়ে যাচ্ছি। বাজার মূল্য এখন খুব ভালো, আর যেহেতু সেটা ধনু নদীর পাশেই পরিবহনের অত্যন্ত সুবিধা, তাদের খরচ খুব কম হবে। আমরা তাদেরকে বেশি পরিমাণে প্রণোদনা দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের প্রত্যেকটা ফসলই অত্যন্ত চমৎকার এবং খুব বেশি পরিমাণে আমাদের উৎপাদন এবং ফলন হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে হেক্টর প্রতি মিষ্টি কুমড়ার ফলন আনুমানিক 40 মেট্রিক টন। আশা করা হচ্ছে এই বছর মোট 1 কোটি কেজি মিষ্টি কুমড়া উৎপাদন হবে। সময় সংবাদ, নেত্রকোনা। মঙ্গলবার বইমেলার ষষ্ঠ দিনে এসেও চলছে লিটল ম্যাক চত্বর নির্মাণের কাজ। পুরনো স্থাপনা ভেঙে বিস্তৃত জায়গা নিয়ে নতুন করে করা হচ্ছে এই চত্বর। কর্মীরা বলছেন 25 মার্চের মধ্যেই সম্পন্ন হবে নির্মাণ কাজ। বইমেলার ষষ্ঠ দিনেও মূল প্রবেশ পথ দিয়ে ঢুকলে দেখা যায় হাতুড়ি দিয়ে পেরেক গাঁথার দৃশ্য। এখনো চলছে স্থাপনার কাজ। বইমেলার শুরু থেকে লিটল ম্যাক কর্মীরা দাবি জানিয়ে আসছিল বিগত বছরগুলোর জায়গায় লিটল ম্যাক স্থাপনার। অবশেষে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান দাবি মেনে নিয়ে নতুন করে আবারও নির্মাণের নির্দেশ দিয়েছে। আমাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা হচ্ছে আমাদের এই মূল জায়গাটা ফিরে পাবার ব্যাপারে। তো গতকালকে বাংলা একাডেমি আমাদের আন্দোলনটাকে মেনে নিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা ধরে নিয়েছিলাম যে এবারও এই জায়গায় স্থান হবে, কিন্তু এবছর দেখলাম যে এমন একটি জায়গায় আমাদেরকে দেয়া হয়েছে মূল বইমেলা থেকে একটা বিচ্ছিন্ন। মেলা কর্তৃপক্ষ অথবা বাংলা একাডেমি আমাদেরকে এই ব্যাপারে কোনো আলোচনা হয় নাই বা ওনারা আমাদেরকে পূর্বান্নে আমাদেরকে অবহিতও করেন নাই। অন্যদিকে সামাজিক দূরত্ব মানলেও এখনো মাস্ক পরতে অনীহা মেলায় আগতদের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সবগুলো বলা হয়েছে সেই নিয়মগুলো মেনে চলাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনার মাস্ক কোথায়? আমার মাস্ক অবশ্যই আছে, বাকি মাস্কটা সাথে থাকলে হবে না, মাস্কটা হচ্ছে পড়তে হবে আপু। হ্যাঁ, পড়াই ছিল, আপনি যখন আমাকে ডাকছেন তখন আমি এটা খুলে রাখছি। যখন প্রবেশ করেন তখন কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই ঢুকতে হয়। গরমের কারণেই কিন্তু তারা মাস্কটা খুলে ফেলে। বইমেলায় প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন বই। ষষ্ঠ দিনেও আসে 118টি বই। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। বিসিবির ওপর ক্রিকেটারদের আস্থাহীনতার কারণে সাকিব ও বোর্ড মুখোমুখি অবস্থানে। ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে অসহায় খেলোয়াড়রা, যে কারণে এমন মন্তব্য করেছেন সাকিব আল হাসান। সময় সংবাদকে একথা বলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভবিষ্যতে বোর্ড সভাপতি হিসেবে সাকিবকে আগাম স্বাগতও জানান ম্যাশ। মাশরাফির সাক্ষাৎকার নিয়েছেন হুমায়ুন কবির রোজ। সাকিব ক্রিকেট অপারেশনস থেকে শুরু করে এইচপি চেয়ারম্যান যে নাইমুর রহমান দুর্জয় আছেন তাকে নিয়ে আসলে তার অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা কি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় না যে দুর্জয় ভাইকে অ্যাটাক করে কথাটা বলেছে। ও যেটা বলেছে যে এইচপি থেকে কি হচ্ছে, হয়তো বা ও দেখতে পাচ্ছে যে এইচপি থেকে প্লেয়ার আসছে বা এই টিম নাই, এই প্রক্রিয়াটার কথাও বলেছে। আমি মনে করি ক্রিকেট বোর্ডে পাপন ভাইয়ের এখন করা উচিত সেটা হচ্ছে উনাদের যে কনফিডেন্সিয়াল মিটিং হয় সেই মিটিংয়ের তথ্য কারা বের করে বাইরে। তার মানে কি বিসিবির কনফিডেন্সিয়াল তথ্যগুলো বাইরে আগে চলে আসছে এবং প্লেয়ারগুলো দিনকে দিন ইনসিকিউর ফিল করছে যে আমরাও যদি কিছু বিসিবিতে বলি ওটা বাইরে চলে আসবে আগে।
তো বিসিবি তো ক্রিকেটারদের অভিভাবক, সো ওই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য আমি মনে করি পাপন ভাইকে এখনই স্ট্রিক্ট হওয়া উচিত। সাকিব মন্তব্য করার কারণে বাংলাদেশ নিউজিল্যান্ড আছে, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ খেলতেছে, পুরো ব্যাপারটা কনভার্ট হয়ে গেছে সাকিব ইস্যু, বোর্ড ইস্যু, মুখোমুখি অবস্থান। এই বিষয়টা আসলে কি কাম্য কিনা? কারোরই কাম্য না, বিশেষ করে সাকিব তো, আমি কথা বলছি আমার কিছু যায় আসে না, আমি বিসিবির বেতনভুক্ত ক্রিকেটার না, সো আমার ওই স্বাধীনতা আছে, বিসিবিরও বলার স্বাধীনতা আছে যা মন চায়, কিন্তু বাট সাকিব তো কোড অফ কন্ট্রাক্ট আছে, সাকিব বেতনভুক্ত খেলোয়াড়, সো সাকিব কেন বলবে, এই কোশ্চেনটা আসতেই পারে। আসছে কি জন্য সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আসছে তো এই কারণে যে একজন আরেকজনের প্রতি লুজিং রেসপেক্ট, এবং খেলোয়াড়রা ওইটা ভাবছে যে আমাদের সিকিউরিটি দেওয়ার মতো কেউ নাই, কোনো সিরিজে আপনি ভালো খেলবেন খারাপ খেলবেন এইভাবে যাবে, তো আমরা যখন খারাপ খেলছি অবশ্যই আমাদেরকে শাসন করবে বা আমাদের পাঁচটা বেশি কথা বলবে বা যেটাই বলবে, আমাদের তো একটা জায়গায়, আমাদের ড্রেসিং রুমে বলবে বা একটা জায়গায় বলবে, সেই জিনিসটা এখন এখানে বলে বাইরে যেয়ে যখন আবার কথা হচ্ছে বা লিক হচ্ছে, তখনই তো প্লেয়াররা বলছে যে সামথিং রং। তো এই যে কমিউনিকেশন গ্যাপগুলো, এবং প্লেয়াররা যে বুঝতে পারতেছে যে আমাদের আস্থার যে সর্বোচ্চ জায়গা সেইটাই নড়বড়ে অবস্থায় হয়ে যাচ্ছে, এখান থেকেই তথ্য বাইরে যাচ্ছে, বা আমি কোনো একটা, আমার দ্বারা যদি কোনো একটা পারফরমেন্স খারাপ হয় বা আমার দ্বারা মানে এমন কোনো কাজ হয়ে যায়, ভুলভাল হয়ে যায়, তাহলে আমাকে সিকিউরিটি দেওয়ার মতো কেউ নাই। ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কে জড়িয়েছেন, সমালোচনা হয়েছে, সেখান থেকে শক্তি নিয়ে মাঠে পারফর্ম করে জবাব দিয়েছেন সাকিব আল হাসান। 2006 সালে জাতীয় দলের হয়ে ক্রিকেট শুরুর পর জন্ম দিয়েছেন অনেক রেকর্ডের। আজ এই মহাতারকার 34তম জন্মদিন। সাকিবকে খেলার সময়ের পক্ষ থেকে শুভেচ্ছা। মাগুরার ফয়সাল ড্রেসিং রুমের ময়না আর বাংলাদেশের সাকিব। ক্রিকেটার হিসেবে যে যাত্রা শুরুই হতো না নাম্বার 75-এর। সাকিবের পছন্দ ছিল ফুটবল, খেলতেন তা। পাড়ায় একদিন ক্রিকেট খেলতে গিয়ে একজন আম্পায়ারের চোখে পড়েন। সেখান থেকেই বিকেএসপি বয়সভিত্তিক হয়ে জাতীয় দলে ডাক পান 2006 সালে। ওই যে শুরু, সাকিব ছুটেছেন নিজস্ব গতিতে। তার নেতৃত্বে দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জিতে টাইগাররা। দেশের মাটিতে বিশ্বকাপ খেলে বাংলাদেশ তারই নেতৃত্বে। ওয়ানডে, টেস্ট ও টি-20 3 ফরম্যাটেই বিশ্বসেরা ক্রিকেটার হন বাংলাদেশের পোস্টার বয়। এশিয়া কাপের ফাইনালে তার কান্না, অস্ট্রেলিয়াকে ব্যাটে বলে একাই হারিয়ে দেয়া, ইংল্যান্ড বিশ্বকাপে একাকী লড়ে যাওয়া, কিংবা ইংল্যান্ডকে দেশের মাটিতে টেস্টে হারানোর পর তার স্যালুট, সবকিছুই যে বলে দেয় মাথা নোয়াবার নয়। ওয়ানম্যান আর্মি হয়ে দেশকে জিতিয়েছেন বহুবার। 5 ফুট 9 ইঞ্চির মানুষটা যে কখনো দমে যাননি, তার স্বপ্ন যে আকাশ ছোঁয়া। দেশের হয়ে রেকর্ড বুকের কোন পাতায় নেই সাকিব, তা খুঁজে পাওয়াই যেন দুষ্কর। বেস্ট বোলিং ফিগার, সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট সব বিভাগেই প্রথম 3 জনের একজন সাকিব। সারা বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগ খেলা একমাত্র বাংলাদেশি। তবে সাকিব আলাদাভাবে আলোচনায় ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে নিষিদ্ধ হয়েছেন, তবে সমালোচকদের মুখে কুলুপ এঁটেছেন মাঠের পারফরমেন্স দিয়ে। বিজ্ঞাপন নির্মাতাদের হটকেক সাকিব। বিভিন্ন দাতব্য সংস্থায়ও কাজ করেছেন। জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়েছেন। আর্তমানবতার সেবায় নিজ নামে খুলেছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন। এখন তার নয়া প্রজেক্ট মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলা। 2012 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিশিরের সঙ্গে। 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে সাজানো সংসার তাদের। চাঁদের কলঙ্ক বাদ দিলে সবকিছুই ধবধবে সাদা। বিতর্ক ছাড়া সাকিবও এমনটাই। বাংলাদেশের অনেক কিছুর প্রথম তার হাত ধরে। 24 মার্চ এই মহানায়কের 33তম জন্মদিন। পৃথিবীতে চাঁদ সূর্য একটাই, সাকিব আল হাসানও যে ওই একটাই। শুভ জন্মদিন সাকিব। মেহেদী নাইম, সময় সংবাদ। কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন নরসুন্দা নদীর তীর যেন শরীরচর্চা কেন্দ্র হয়ে উঠেছে। সুস্থ দেহ ও মনের প্রফুল্লতার জন্য ভোরের আলোয় নদী তীরের মুক্তমঞ্চ এবং ওয়াকওয়েতে শরীরচর্চায় অংশ নেন শত শত মানুষ। এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখন আছি কিশোরগঞ্জ শহরের নরসুন্দা মুক্তমঞ্চ, একটি মনোরম এলাকা, যে একটি সুন্দর জায়গা, যেখানে ভোর থেকে শত শত মানুষ এখানে শরীর চর্চার জন্য আসছে। আমরা এখানে এসেছি যে কিশোরগঞ্জের যে গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন যে জায়গাটি আছে, যে এখানে ভোরের আলো ফুটার আগেই ভোরের স্নিগ্ধ আলোয় এখানে শত শত নারী পুরুষ এবং নানা বয়সী নানা পেশার মানুষজন এখানে শরীর চর্চা করছেন, এবং তারা
যেটি বলছেন যে এখানে এরকম একটি সুন্দর জায়গা, শহরের বুকে একটি কোলাহল মুক্ত নির্জন স্থান এবং প্রশস্ত রাস্তা, কিশোরগঞ্জের নরসুন্দা নদীর ওয়াকওয়ে এবং এর দুই পাশে যে রাস্তা রয়েছে, প্রশস্ত রাস্তা রয়েছে এবং এই যে বিভিন্ন যে মুক্তমঞ্চ, আমরা এখন আছি যে নরসুন্দা নদীর উপরে যে মুক্ত মঞ্চটি আছে, এখানে ভোর থেকেই শরীর চর্চায় অংশ নিয়েছে মুক্ত মঞ্চ শরীর চর্চা কেন্দ্র নামে একটি সংগঠন। এই কিছুক্ষণ আগেই তারা মূল যে প্রশিক্ষণ, মূল শরীর চর্চা শেষ করেছে। এখনো অনেকেই শরীর চর্চা করছেন। তারা যেটি জানিয়েছেন যে সুস্থ দেহ মন বিনির্মাণে এবং ভালো থাকার জন্য, ভালো স্বাস্থ্য ভালো রাখার জন্যে যে স্বাস্থ্য প্রশিক্ষণ বা ব্যায়াম বা কোনো বিকল্প নেই। আর আমরা যদি এখানে যারা নরসুন্দা মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্রের যারা শরীরচর্চা করছেন, অনুশীলনে অংশ নিয়েছেন, আমরা যদি একজনের সাথে একটু কথা বলি, এখানকার যে মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্রের যিনি সভাপতি আছেন মোহাম্মদ বাবুল বা আমরা যে বাবুল মিয়া, ওনার সাথে যদি একটু কথা বলতে চাই। আচ্ছা, আজ আপনারা এখানে কতজন শরীরচর্চা অংশ নিয়েছেন, কত দিন ধরে করছেন, একটু যদি বলেন। আমরা এই পর্যন্ত শরীরচর্চা কেন্দ্রের, আগে বলেন এই মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্র কিশোরগঞ্জ, এই নামে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় 7 বছর আগে। আর সাংগঠনিকভাবে রূপ ধারণ করে 2 বছর হয়েছে। এখানে সদস্য সংখ্যা আছে 1000-এর উপরে। নিয়মিত ব্যায়াম করে প্রায় 100-150 লোক, আজকে প্রায় 100-এর উপরে লোক ব্যায়াম করছে। এই আমাদের প্রতিবদ্ধ বিষয়, নিজে সুস্থ থাকবো এবং অন্যকে সুস্থ থাকার জন্য আমরা আহ্বান করব। আমি মোহাম্মদ আবু হাসান বাবুল, প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তমঞ্চ শরীরচর্চা কেন্দ্র। আমার সাথে আছে আমাদের শ্রেষ্ঠ কিশোরগঞ্জের উল্লেখযোগ্য প্রশিক্ষক জনাব মোশাররফ হোসেন। আমাদের সাথে আছেন উপশিক্ষক আজিজুল ইসলাম চুন্নু, প্রশিক্ষক বাবু বিমল বসাক, প্রশিক্ষক দেবাশিস, প্রশিক্ষক লুৎফর রহমান ক্যাপসুল, মোহাম্মদ আলী। ধন্যবাদ আপনাকে। আমরা যদি এখানে একজন কম বয়সী একজন প্রশিক্ষণে অংশ নিয়েছে, আমরা যদি একটু কথা বলতে চাই। আচ্ছা, এখানে এই যে শরীরচর্চা অংশ নিয়ে কেমন লাগছে, আর তুমি কতদিন ধরে করছো? যে এখানে করছি প্রায় আমি 1.5 বছর হয়ে যাচ্ছে। সব শ্রেণীর মানুষ এখানে আছে, তাই এখানে এসে আমার অনেক ভালো লাগে। একজন যদি এখানে না আসে তা আমার কাছে অন্যরকম লাগে। এখানে আসলে মনে প্রশান্তি আসে, তাই এখানে আমার আসার উদ্দেশ্য। আচ্ছা, এইখানে আপনার সাথে একটু কথা বলি, এখানে যে কতদিন ধরে আসেন আর এখানে কোনো সমস্যা আছে কিনা, বা এই জায়গাটা আপনার কেমন মনে হয় যে মুক্তমঞ্চ এলাকা? এটা একদম মুক্তই। এখানে আসি প্রায় আজকে 4-5 বছর হয় এখানে, এবং সবাই একসঙ্গে আমরা ব্যায়াম করি আর কি। তো আপনি যেমনটি শুনছিলেন যে এখানকার কয়েকজনের সাথে কথা বলেছিলাম, এই আসলে এই যে মুক্তমঞ্চ এলাকাটি, এখানে যে গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন, এখানে আমরা দেখেছি এই মুক্তমঞ্চ ছাড়াও কলেজের মাঠ এবং আশপাশের এলাকায় আরো কয়েকটি শরীরচর্চা গ্রুপ তারা শরীরচর্চা অংশ নিয়েছে। আর ভোর থেকে অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকেও এখানে হাটে অংশ নিয়েছেন। তো হাটে অংশ নিয়েছেন। আর এই যে এখানকার যে গুরুদয়াল সরকারি কলেজের পাশের যে বিপরীত যে পাশটি আছে, যে আখড়াবাজার সেতু, মূলত আখড়াবাজার সেতু থেকে গুরুদয়াল কলেজ পর্যন্ত নরসুন্দা নদীর যে স্বচ্ছ জলরাশি এখনো আছে, এই স্বচ্ছ জল আছে। আর ভোর থেকে এখানে পাখি ওড়াউড়ি এবং যে এমন একটি পরিবেশে যারা হাঁটায় বা শরীরচর্চা অংশ নেন, তারা যেটি বলছেন যে সুস্থ দেহ মন গঠনে আর হাঁটার জন্য এটা একটি ভালো স্থান। এবং এই যে মুক্তমঞ্চ এবং আশপাশের যে এলাকাটি, এখানে ভোর থেকে মূলত সকাল 6টা থেকে 8টা পর্যন্ত মূলত এখানে হাঁটাহাঁটি শরীরচর্চা অংশ নেন মানুষ। আর পাশেই যে গুরুদয়াল কলেজ মাঠ আছে, সেখানেও আরেকটি গ্রুপ অংশ নিচ্ছে এখানে। এবং নারী পুরুষ বিভিন্ন বয়সীর মানুষ, মূলত শত শত মানুষ হাঁটায় অংশ নিচ্ছেন। এবং তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটুকু বলছেন যে অনেকে আছেন বিভিন্ন ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে আক্রান্ত, অনেকে আছেন সুস্থ, তাদের সুস্থ এবং ভালো থাকার জন্যই মূলত এই শরীর চর্চা অংশ নিচ্ছেন এবং হাঁটায় অংশ নিচ্ছেন। তারা যেটি বলছেন যে হাঁটার মাধ্যমে অনেক সুস্থ দেহ মন এবং
প্রসিদ্ধ শরীরটাকে সতেজ রাখা যায়। এবং এই যে ভোরের সূর্য আলো ফোটার সাথে সাথেই যে হাঁটার যে অংশ নেওয়ার ফলে তারা সতেজ থাকেন এবং ভালো থাকেন। তারা যেটি বলছেন যে এইভাবে যে হাঁটার মাধ্যমে এবং শরীরচর্চা ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকা যায়। তো কিশোরগঞ্জের যে গুরুদয়াল কলেজ সংলগ্ন যে মুক্ত মঞ্চ এবং ওয়াকওয়ে যে মানুষ শরীরচর্চা করছে, হাঁটছেন, তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সবশেষ। কিশোরগঞ্জ থেকে স্থানীয়দের শরীরচর্চা বিষয়ক সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নূর মোহাম্মদ। পর্তুগালের ভেনিস বা রোমান্টিক শহর হিসেবে খ্যাত পশ্চিম উপকূলীয় শহর আভেইরো প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সামুদ্রিক বিভিন্ন খাবারের স্বাদ নিতেও ইউরোপ ও ইউরোপের বাইরের বিভিন্ন দেশের পর্যটকদের গন্তব্য আভেইরো। সেখানে গড়ে উঠেছে বাংলাদেশিদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও। আভেইরো ঘুরে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দৃষ্টিনন্দন লেকের সমারোহে প্রায় 200 বর্গ কিলোমিটার আয়তনের পুরো আভেইরো শহরটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার। জলপথের বিস্তৃতি আর রং বেরঙের নৌকার এই শহরটি পর্তুগালের ভেনিস নামেও পরিচিত। বছরের একটা লম্বা সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকায় আটলান্টিক তীরবর্তী আভেইরোর নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়েই থাকে পর্যটকদের পদচারণা। আর তাই তো রাজধানী লিসবনের বাইরে এখানেও ব্যবসা গেড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সমুদ্র উপকূল বেষ্টিত একটা শহর, এই জন্য এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন। সামারের 4 মাস এখানকার ওয়েদার সবসময় একই রকম থাকে, না শীত না গরম। এই কারণে ট্যুরিস্টরা এই জায়গাটা খুব বেশি পছন্দ করে। পর্তুগালের এভরা যে শহরটি অত্যন্ত সুন্দর। এখানে পরিকল্পিতভাবে লেক দ্বারা যে বেষ্টনী করা হয়েছে সেটা আপনারা না আসলে, আমি একজন পর্যটক হিসাবে এসে দেখলাম যে ইটালির ভেনিস শহরের মতো। আঞ্চলিক শহর বিবেচনায় জেলা শহর কোইম্ব্রার পরেই সবচেয়ে বেশি মানুষের বসবাস আভেইরোয়। শহরটি এবং এর আশেপাশের এলাকায় বসবাস করেন 1,20,000 মানুষ। পর্তুগালের ভেনিস খ্যাত আভেইরো শহরের পরতে পরতে রয়েছে ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া। আছে ঐতিহাসিক জাদুঘর, ক্যাথেড্রাল সহ নানা আধুনিক স্থাপনাও যা নজর কাড়বে যে কারোরই। এছাড়া সামুদ্রিক বিভিন্ন খাবারের পাশাপাশি পর্তুগালের ঐতিহ্যবাহী বিভিন্ন মুখরোচক খাবারের স্বাদ দিতে যে কারোরই গন্তব্য হতে পারে আভেইরো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, আভেইরো, পর্তুগাল। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়। নতুন রূপে সেজেছে কাশিয়ানীর ঠাকুরবাড়ি। টুঙ্গিপাড়ার আয়োজন সম্পন্ন। রমজানে বিনামূল্যে ভোগ্যপণ্য দেওয়ার কথা বলে চট্টগ্রামে কুলসুমার পরিবর্তে 3 বছর ধরে কারাগারে মিনু। আছে কারা কর্তৃপক্ষের গাফিলতিও, বলছেন আইনজীবী। সাকিব বেতনভুক্ত খেলোয়াড়, সো সাকিব কেন বলবে, এই কোশ্চেনটা আসতেই পারে। আসছে কি জন্য সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। প্লেয়াররা যে বুঝতে পারতেছে যে আমাদের আস্থার যে সর্বোচ্চ জায়গা সেটাই নড়বড়ে অবস্থায় হয়ে যাচ্ছে। বিসিবির ওপর আস্থাহীনতার জন্য সংকটে দেশের ক্রিকেট। বোর্ডের বিরুদ্ধে সাকিবের মন্তব্যে মাশরাফির সমর্থন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।